সমস্ত 31 দফা ওই বাইতে খাওয়াইলেও ওই দোকান দখলদার বা বাস স্ট্যান্ড দখলদার, তার নাম হলো জনাব আসিফ নজরুল। তাকে চেনা যাচ্ছে না কেন? তুমি কোন কাননের ফুল এটা বোঝা যাচ্ছে না যে বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে আদর্শিক ভিত্তিটা গড়ে ওঠেনি, এবং সে কারণে যখন রাজনৈতিক চরিত্রের পরিবর্তনের কথা ওঠে, বিশেষ করে বড় দল, এই মুহূর্তে তো বিএনপি মাঠে রয়েছে, সেই ক্ষেত্রে আসলে মৌলিক পরিবর্তন আনাটা খুব দুষ্কর হয়ে যায়। আপনার পর্যবেক্ষণটা শুনতে চাই। আর আমাদের দেশের রাজনৈতিক দলগুলো কেন গড়ে উঠছে না? আমি আজকে প্রায় সারাদিন বসে বসে আমি পৃথিবীর বিভিন্ন রাজনৈতিক দেশ যেখানে গণতন্ত্র আছে তাদের রাজনৈতিক দলগুলোর ইতিহাস আমি দেখছিলাম। আমার কাছে মনে হয়েছে আমাদের দেশে আমরা কেউ দল করি না। দল করার জন্য যে যে ক্রাইটেরিয়া গুলো আছে, ধরেন আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, সেটা নাই বা বললাম, এটা কিছু ক্রাইটেরিয়া আছে, ওইভাবে নাই বা বললাম। দল করার জন্য প্রথমত পরাধীন দেশে একটা স্বপ্ন লাগে। আমার দেশ তো আর পরাধীন না। আমার দেশে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশটা আসলো, আমার কাছে কেন মনে হইলো, আমি সবসময় কথাটা বলি যে প্রথম দিন থেকে ট্রেনটা ভুল লাইনে উঠলো, রং লাইনে। ফল্ট স্টার্টেড ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে। এবং যারা এই ভুলটা যারা করলেন তাদের হাতেই দেশ ছিল, তারাই দেশ করছিলেন, তারাই মানুষকে স্বপ্ন দেখাইছিলেন, যুদ্ধে নিয়ে গেছিলেন। সন্তান হারা করছিল পিতাকে, পিতা হারা করছিল সন্তানকে। তাদের চেয়ে আশার জায়গা আর জনগণের ছিল না, এত আশা। কিন্তু আপনাকে যদি খুব ক্লিয়ারলি বলি, আজকে আমারও তো বয়স হয়েছে 77 বছর। আওয়ামী লীগের যারা জাতীয় নেতা ছিল তারা সবই 50 বছর 52 বছর বয়সে আইদার দে আর কিল্ড, অথবা অনেকেই মারা গেছে। এখন আর জাতীয় নেতা কেউ নাই। এমনকি আমাদের ইমিডিয়েট বড় যারা, কেউ পলিটিক্স করে না। রাজ্জাক সাহেব বলেন, অমুক সাহেব বলেন, যারা মানুষকে দেখাইছে। আমি আমাদের কথা বলি, ওই দিক দিয়ে আসম আব্দুর রব আছেন, শুধু মূল্যায়ন হইল না, অথবা মূল্যটা তৈরি করতে পারলো না দেশের বেশ পরিস্থিতির জন্য। উনি যে কথাটা বলে গেছে, একটা রাজনৈতিক দল যে ফর্মুলার উপরে গড়া উচিত, এই রাজনৈতিক দলটা গড়ে উঠলো না। তারপরে এক একটা দল, এখন 3টা দল আছে আমাদের দেশে। একটা দল পালিয়ে গেছে, দল পালাইছে না, দলের নেতৃত্ব পালিয়ে গেছে। তারা কবে আসবে আমি জানি না। আমি বলছি যে আওয়ামী লীগের আলেখতে 10 বছর লাগবে, সেটা আমি রূপও করতে বলছি। কিন্তু আমি এটাও বলি, 10 বছরের মধ্যে আওয়ামী লীগ এসে মানুষের সামনে পা উঁচু করে, গলা উঁচু করে বলতে পারবে না আমি আওয়ামী লীগ করি, নিজের লজ্জায় বলতে পারবে না। এটা ঐতিহাসিক লজ্জার কাজ করছে তারা। দেয়ার ফেসিজমের যে কাজটা, এটা তারা করে গেছে। আওয়ামী লীগ বাদ দেন, রইল জাতীয় পার্টি, আর রইল আওয়ামী লীগের সহযোগী হিসাবে আরো নিচে এদের অবস্থা। এবং আসার জায়গাটা রয়ে গেল কে? বিএনপি। মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমানের দল, শহীদ জিয়ার দল, যেভাবেই বলেন, জীবন দিয়ে গেছে জিয়া, তার দল। যে দলটা সৃষ্টি করছে তিনি শহীদ জিয়া। সেই শহীদ জিয়া মৃত্যুর পরে তার কোনো দুর্নাম ছিল না। সম্পদ হরণের কোনো ধরনের কিচ্ছা কাহিনী তার নামে নাই। তার স্ত্রী যিনি নেতৃত্ব দিয়েছেন, 3বার উনি প্রধানমন্ত্রী হয়েছেন, 5টা করে সিট থেকে পাশ করছেন। তার ব্যক্তি জনপ্রিয়তার কোনো নাই। এবং যতই একাডেমিক কোয়ালিফিকেশন কম থাকুক, উনি ব্যক্তি হিসাবে পরিচালনাটা ভালো করছেন। এখন দলটা পরিচালনা করে জনাব তারেক রহমান। প্রশ্ন যেটা, সেটা হলে এই দলটাকে তো, এটা তো একটা টিম। পলিটিক্স ইজ এ গেম, পলিটিক্স ইজ নট এ স্পোর্টস। রাজনীতি হলো একটা গেম, এটা স্পোর্টস না, ক্রীড়া না, এটা খেলা। তফাৎ কি দুটোর মধ্যে? গেম এবং স্পোর্টস এর মধ্যে তফাৎটা কি? স্পোর্টস হলো আপনি একা একা দৌড় দিতে পারবেন,
সাঁতার দিয়ে দিল স্পোর্টস, একা একা, ওই যে একজন বিশ্বের সবচেয়ে বেশি দৌড়বিদ, সেটা একা হইলেই চলে। কিন্তু যখন আপনি গেম করতে যাবেন তখন আপনার টিম লাগবে, সেই টিমে ক্যাপ্টেন লাগবে, ভাইস ক্যাপ্টেন লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে, কোচ লাগবে, ম্যানেজার লাগবে, সব লাগবে। টিম, ক্রিকেট টিম, ফুটবল টিম। এখানে ক্রিকেট টিমে দেখবেন ওপেনিং ব্যাটসম্যান 0 মারতেছে, 7 নম্বর ব্যাটসে সেঞ্চুরি মারে খেলা জিতেছে। এটা এই বাংলাদেশের ব্যাপারে ওই পরশু দিনের আগের দিন হয়েছে ওর সাথে, ওয়েস্ট ইন্ডিজের সাথে। পরস্পরের উপর নির্ভরশীল। এখানে আমি বলার কোনো স্থান নাই, এখানে সবসময় বলতে হবে আমরা। এই আমরা বলার যে শেষটা, এটা বাংলাদেশে রইল না, যে কোনো কারণেই রইল না। কারণটা যদি আমি বলি, ফয়লা নম্বর পরে গিয়ে 1 নম্বরের উপরে যিনি বলছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, উনি কিন্তু সেইভাবে জিনিসটাকে সাজাইল না, বরং সবকিছু গিয়া উনার মধ্যে গিয়া হলো, শেষ হইল। উনি সব, আমরা সাবসার্ভিয়েন্ট। এটা কিন্তু এরপর থেকে আমি আর নাম বলবো না, তাইলে আমি রাজনীতি করতে পারবো না। এটা শুরু হইল। এখন তো অবস্থাটা দাঁড়াইছে যে মালিক যদি লাইট ফোকাস না করে, জুপিটার যদি আপনার উপরে লাইট ফোকাস না করে, আপনি আলোকিত হবেন না। আপনার মেধা, আপনার শ্রম, আপনার যোগ্যতা, যত কিছুই বলেন, ইউ আর নোবডি, যদি জুপিটার আপনার উপরে লাইট ফোকাস না করে। বড় দলগুলোর ব্যাপারে আমি বলতেছি, লাইট ফোকাস না করে। এবং এই কারণে বিএনপির যে অবস্থানটা এখন দেখি, উনি আছেন দূরে, যিনি দলটা করতেছেন তার নাম জনাব তারেক রহমান, উনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি দূরে, অনেক দূরে। যতই বলেন এই গ্যাপটা কিছুতেই কাভার হয় না। স্কাইপিতে বৈশাখ বক্তৃতা দেয়া মাঠের গ্যাপ কাভার হয় না। মানুষ যায় দেখে তারেক রহমান সাহেব বক্তৃতা করছে আবার জায়গা, কিন্তু জড়ায় ধরা তারেক রহমান সাহেব আছে, সামনাসামনি বলা, এই শুনে যা, তুই কথাটা শুন, এইভাবে চল, এইটা বলতে পারবে না। 9 মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল না মুক্তিযুদ্ধে, তার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু 9 মাস আইসা পরে তিনি মুক্তিযুদ্ধের সমস্ত ব্যাপারটাকে তছনছ করে দিয়েছে, কারণ উনি ছিলেন না। উনি বুঝতে পারেন নাই যে 9 মাসে বাঙালি জাতি 90 বছর আগায় গেছে। কথাটা খুব ক্লিয়ার, তার মতো লোক বুঝতে পারে নাই। কাজেই তারেক রহমান সাহেব জান দেওয়ার চেষ্টা করতেছে, তার অভিজ্ঞতা, তার ম্যাচুরিটি সবকিছু দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু এখানে আমি দেখতেছি যে কাজগুলা হওয়া দরকার। প্রতিদিন বসবে, যার যার অবস্থানে বসবে, রিহার্সাল দিবে। আপনি যে নাটকের যে মূল স্টেজ, যে ফাইনাল স্টেজ করবেন, তার আগে তো আপনি রিহার্সাল দিবেন, স্টেজ রিহার্সাল দিবেন, তারপর তো ফাইনালে যাবেন। একদিনের জন্য তো কেউ বসে না। হোয়াট ইজ আওয়ার ফিলোসফি, হোয়াট ইজ আওয়ার আইডিওলজি, হোয়াট ইজ আওয়ার 31 দফা, হোয়াট ইজ আওয়ার কর্মসূচি, খালি কয় 31 দফা 31 দফা। কিন্তু 31 দফার উপরে যে ডিটারমিনেশন, এটা যে আমার অন্তরে ঢুকলো, এটার জন্য যে আমি যে কোনো কিছু করতে রাজি আছি এবং সেই পথে চলতে রাজি আছি। আপনি খুব 31 দফা বুঝলেন এবং বুঝাইলেন, কিন্তু পট করে গিয়ে আপনি একটা বাস স্ট্যান্ড অথবা রিক্সা স্ট্যান্ড দখল করলেন। আপনার সমস্ত 31 দফা ওই বাইটে খাওয়াইলেও ওই দোকান দখলদার বা বাস স্ট্যান্ড দখলদার পরিপূরক হবে না। জিনিসটা এরকম হইতেছে। বিএনপি কিছু করতেছে কর্মীরা, তা আমি অস্বীকার করব না, কিন্তু তার চেয়ে অপপ্রচার এবং অপপ্রচার অনেক বেশি হইতেছে এক। আর বিএনপি জিনিসটাকে সংগঠিত করতেছে। একটা নতুন রাজনীতির আকাঙ্ক্ষার কথা এতক্ষণ আমরা আলাপ করছিলাম, যেখানে হয়তো এত বছরের অনেকগুলো ব্যর্থতার অধ্যায় রয়েছে। 2024-এ নতুন করে আসলে এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের যে চেষ্টাগুলো বিভিন্ন জায়গা থেকে হচ্ছে, সেগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ছাত্ররা যেভাবে এগোবার চেষ্টা করছে, সেটাকেই বা আপনি কিভাবে দেখেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু সময় দিবেন, কারণ আমার দলের মধ্যে আবার হবে। আমি যে কথাটা বলছিলাম, বিএনপির উপরে মানুষের যখন এই 5ই আগস্ট আসলো, তারপরেই কিন্তু মানুষের ধারণা হইল আগামীতে বিএনপি ক্ষমতায় আসছে। এবং বিএনপি কিন্তু 15 বছরের রাজনীতিতে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে। এবং মানুষের এই গ্রহণযোগ্যতার কারণে মানুষ সার্বক্ষণিকভাবে বিএনপির দিকে লক্ষ্য রাখছে। কাজে বিএনপি কোনো ছোট অন্যায়, ছোট ভুল মানুষের কাছে বড় হয়ে দেখা দিছে, পত্র পত্রিকায় বড় হয়ে দেখা দিছে। এখনো মানুষ মনে করে বিএনপি এখানে নির্ভর করার স্থান। এবং আমি মনে করি বিএনপি এখন যে কাজটা করা উচিত,
একটা ঘর বানতে যেমন করে সবকিছু প্লেন প্রোগ্রাম করতে হয়, রাষ্ট্র ক্ষমতা চালানোর জন্য যে একটা রাষ্ট্র শক্তি, একটা রাজনৈতিক দল করা, বিএনপির জনশক্তির কোনো অভাব নাই, জনসমর্থনের কোনো অভাব নাই, কিন্তু যেটা অভাব সেটা হলো সংগঠন। আমি মনে করি সেই সংগঠনটা ইন্টার ডেমোক্রেটিক প্রসেসে যদি করা হয়, যতটুকু সম্ভব, সময় আছে হাতে, তাহলে আমার ধারণা এই দেশটা মোটামুটিভাবে আগামী দিনে কিছুদিনের জন্য একটা স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবে। আর বিএনপি যদি ফেল করে মানুষের আস্থা অর্জন করতে, এবং মানুষ যদি বিএনপির উপর থেকে বিশ্বাস হারায় ফেলে, তাইলে কোন শক্তি, নতুন শক্তি হবে কিনা আমি জানি না, নাকি নতুন শক্তি হইলেও সেটা রাজনৈতিক শক্তি হবে কিনা সেটাও আমি জানি না, সেটা ভিন্ন শক্তিও হইতে পারে। মানুষ যদি বিএনপির উপর আস্থা হারায় ফেলতে পারে। আর এখন যে কথাটা বলতেছেন, আমি আর নতুন প্রজন্মকে আমি আর এখন বুঝি না, এরা কি বলতে চায়, কি করতে চায়, সেইটা ওইভাবে আমি বুঝতে চাই না। কিন্তু এদের কিছু কিছু কথায় আমার কাছে মনে হয় তারা শুধু আধারের যাত্রী হতে চায়, আলো হাতে আধারের যাত্রী না। আমার কাছে এই জিনিসটা মনে হয়। কেন মনে হচ্ছে? এই কারণে মনে হয় তারা যে যে কথাগুলো বলে, যত না তারা রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত, তার চেয়ে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করে বেশি। বিনয়ী হওয়ার চেয়ে তাদের উদ্ধত্ততা অনেক বেশি। এরা আমার সন্তান বলি আমি কথাটা বলছি, এদের কথার মধ্যে মারাত্মক উদ্ধত্তপনা আছে। 3 হইল নিজেকে নেতৃত্বে প্রতিষ্ঠা করার যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাটা তারা খুব অসমানভাবে গ্রাম লেভেল পর্যন্ত পৌঁছায় দিচ্ছে, যাতে করে আমাদের ছাত্র শক্তি বা ছাত্ররা, আমাদের তরুণ জেনারেশন এবং যুব জেনারেশনে কিছুটা এটা ক্ষতিগ্রস্ত হবে। এখন যে জেলায় জেলায়, এলাকায় এলাকায় এই যে সমন্বয়ক চলছে, সবাই মনে করে সমন্বয়ক হইতে পারলে আর কোনো চিন্তা নাই, এটা একটা চাকরি। এই যে সমন্বয়কের চাকরি, এবং সমন্বয়কের চাকরি দিয়া যে মানুষকে বুঝানো যে আমাদের এখানে শক্তিমান, আমি প্রশাসনকে বুঝানো, এবং প্রশাসন তো তারা মোটামুটি ভাবে নিজের অনেকেই আছে, আমি এগুলো বলতে চাই না, তাদের কাছ থেকে আমি যেটা আশা করছিলাম সেই জিনিসটা তাদের আসতেছে না। আর 2 হইল রাষ্ট্রযন্ত্রের উপরে হাত দেওয়ার মতো যে অভিজ্ঞতা এবং যোগ্যতা থাকা দরকার, এটা তাদের নাই, কিন্তু তারা এর চেয়ে অনেক বেশি উপরে হাত দিতে চায়। এই সরকারটা টিকে আছে কিছুটা, এইটা সরকার আছে বলে বুঝে যায় না, কিছুটা টিকে আছে এই সরকারটা শুধু জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেবের ইমেজের উপরে। আরেকটা লোক যে তার সাথে ছিল তাকে আর আমি এখন চিনতে পারি না, তার নাম হলো জনাব আসিফ নজরুল, তাকে চেনা যাচ্ছে না। কেন? তুমি কোন কাননের ফুল, এটা বোঝা যাচ্ছে না। কি কাজের, তার কি কাজের কারণে এমনটা মনে হচ্ছে? ওনাকে আমার এক এক রকম, এক এক সময় এক এক রকম মনে হয়। এবং উনি আইনের ছাত্র হিসাবে, আইনমন্ত্রী হিসাবে, এবং ছাত্রদের নেতা হিসাবে, এবং প্রথম দিনের যে বক্তৃতা তার শুনছিলাম ক্ষমতা নেওয়ার পিছনে, উনি কিন্তু খুব বেশি যদি ফেল করে, ওই ফেলের দায়িত্বটা ওনাকে নিতে হবে। কিন্তু এই দায়িত্বটা আরেকজন যে উপদেষ্টা আছে উনি না নিলেও চলবে, ফাতেমা বেগম বা আরেকজন নূরজাহান বেগম, মানুষ এদেরকে, কিন্তু আসিফ নজরুল সাহেব এই দায়িত্বটা তাকে নিতে হবে বলেই বলতেছি, সেই দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা যেটা, এই কাজটা উনি করতেছেন না। উনি কিন্তু বুঝতেছেন, কিন্তু কোনো যেন মনে হইতেছে, আমি আপনাকে বলি, এখানে যে জিনিসটা সবচেয়ে দুর্ভাগ্যজনক, বিনা কারণে মনে হচ্ছে ক্ষমতার ময়ূর সিংহাসনটাকে দীর্ঘায়িত করার জন্য এবং এখানে থাকার জন্য, এটা যেন কি একটা জিনিস, বাংলাদেশের ক্ষমতা আল্লাহ জানে এটা কি জিনিস, তার মধ্যে আমার কিছু মনে হয় না। কিন্তু আমি সবসময় বলি ইউনূস সাহেব 10 জন প্রধানমন্ত্রীর চেয়ে উঁচু, কিন্তু উনারা যেন কেমন একটা মোহ পায়া বসছে। এই যে তাকে উনি বলছে ছাত্ররা আমাকে বসেছে, ছাত্রদের একজনকে পরিচয় করেছে, উনি হলো এই আন্দোলনের কি মাস্টার মাইন্ড।
এইরকম ছাত্ররা যেদিন বলবে সেদিন চলে, এই যে ওই জিনিসটা উনি চিন্তা করতেছে, আসলে কিন্তু তা না। বাংলাদেশের যে আন্দোলনটা 1 মাস হয়েছে, এর আগে কিন্তু 1 বছর, এর আগে কিন্তু 15 বছর এই আন্দোলনটা হয়েছে। এই মাহমুদুর রহমান মান্নাদের যে 15 বছর বয়স বাড়ছে 8 সন থেকে, এমনি বাড়ছে না। ফজলুর রহমান যে 15 বছর বয়স বাড়ছে, যে রিস্ক নিছে মাহমুদুর রহমান মান্নারা বা তাদের ছোট্ট গণতন্ত্র মঞ্চ, তা আমি বলবো, আমার সাকির কথা বলবো, বা ওই যে আমার ভাই সাইফুল ভাই, ইভেন আমার হাসনাত কাইয়ুম, যখন কেউ নাই রাস্তায়, বিএনপিও নাই, 4টা মানুষ দাঁড়ায় রয়েছে, অপমানিত হয়েছে, পুলিশের কাছে নির্যাতিত হয়েছে, কিন্তু পরের দিন আবার আসছে। তাকে মূল্যায়ন করবেন না? তার মূল্যায়ন আছে বলে আমার মনে হয় না। শুধু একটা জিনিস মনে হয়, উনি একটু প্রাউড ফিল করে, ওনার স্যার হইল বাংলাদেশের প্রধান উপদেষ্টা, এই কারণে উনি প্রাউড ফিল করে। আমার তো স্যার না। ফজলুর রহমানের কোনো অবদানই নেই। আমি তো মনে করছি প্রত্যেক দিন আমি মরতে পারি, এবং মৃত্যু রিস্ক নিয়ে কথা কইছি। আজকে 6 মাস চলে যাচ্ছে, 5 মাস চলে যাচ্ছে, আমি তো জানি না এখানে কে আছে, কেউ আমার চিনে কিনা। ও কথাটা খুব বোঝার চেষ্টা করেন। তা আপনি সবকিছু অস্বীকার করে বলতেছেন আমি নিজেই সবকিছু করতেছি। যারা সবকিছুকে অস্বীকার করে, সবার অবদানকে অস্বীকার করে, তারা এই নতুন প্রজন্ম দেশ গড়বে কেমনে? এরা তো নিজেদের অহংবোধে ভুগতেছে, অহমিকায় ভুগতেছে, এক একজন প্রত্যেকেই অহমিকায় ভুগতেছে। আমার তো ভয়ই লাগে। আমি দেখলাম একজনের গাড়ির কথা লেখা হলো, তার গাড়িটার দাম নাকি, তার গাড়ি কিনে আমি জানি 1.5 কোটি টাকার গাড়িতে উঠছে। মান্না ভাই ডাকসুর বিপি ছিল 2 বার, ছাত্রদল লীগের প্রেসিডেন্ট ছিল, চাকসুর জিএস ছিল। মাহমুদুর রহমান মান্নার নাম কইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমস্ত ছাত্রছাত্রী বটতলায় মান্না বক্তৃতা করবে। কয়টা গাড়িতে উঠছে ছাত্র রাজনীতি করার সময়? কয়টা গাড়িতে? কে গাড়ি দিছে? কার গাড়ি নিছে? আমরা কিভাবে চলছি? আমরা কম ছিলাম না তো। বাংলাদেশের সমস্ত কলেজ, আমি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট, সব কলেজের 75% কলেজ আমাদের ছাত্র সংগঠনের দখলে ছিল। ফজলুর রহমান, ফজলুর চূর্ণ একদিনও তো একটা গাড়িতে যায়নি কোথাও। কিন্তু তারা যেভাবে চলাফেরা করে, তাদের যে অ্যাটিটিউড, একজন দেখলাম কি হয়েছে, লোকাল গভর্নমেন্ট মিনিস্টার, উত্তরবঙ্গে হেলিকপ্টারে দেব 36টা উপজেলায়, হেলিকপ্টার তার সাথে সাথে থাকতে হবে। এই যে মানসিকতা, এই মানসিকতা দিয়েই তো বুঝা। আমি প্রত্যেকটা ছেলের চেহারার মধ্যে একটা অহংবোধ দেখি, সেই কারণেই মনে করতে